শেষ রাতের ট্রেন ছিল ১.৩০। আমরা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, কিন্তু ১ ঘন্টা পার হয়ে গেলেও ট্রেনের দেখা নেই। সৃজার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। দিনের বেলায় এই স্টেশন যতটা ভিড় থাকে, রাতের বেলা ঠিক ততটাই শান্ত। ঝিঝি আর কুকুরের সেই উদ্ভট ডাক ছাড়া আর কোনো কোলাহল কানে আসছে না। স্টেশন মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করলাম, ট্রেনের খবর কি? তিনি অত্যন্ত বিজ্ঞের সাথে উত্তর দিলেন, ট্রেন কিছুক্ষণের মধ্যেই আসছে। রাত প্রায় ৩.০০ নাগাদ ট্রেন স্টেশনে হাজির হলো। রাতের ট্রেনের এটাই মজা, কোনো ছুটোছুটি নেই, ভিড় নেই, একদম ফাঁকা। আমাদের সিট ছিল সেকেন্ড ক্লাসে। উঠে দেখি একটি জন্মানবের পাত্তা নেই। স্টেশনে যে মানুষগুলি ছিল তারা সবাই জেনারেল ক্যাবিনে উঠে পড়েছে। রাতে অনেকবার ট্রেন ভ্রমণ করেছি, কিন্তু এত শুনশান ক্যাবিন জীবনে প্রথম দেখছি। ট্রেন তার নিজের ছন্দ ধরতেই সৃজা ব্যাগ থেকে খাবারটা বের করতে যাবে, এমন সময় পিছন থেকে একটি কর্কশ গলা ভেসে এল, আমাকে একটু জল দেওয়া যাবে? পিছনে তাকিয়ে দেখি আপাদ মস্তক চাদর দিয়ে ঢাকা এক বুড়ো দাঁড়িয়ে আছে। এই গরমের দিনেও এমনভাবে চাদর মুড়ি দিয়ে আছে যে চোখ গুলিও দেখা যাচ্ছে না। আমি জলের বোতলটা এগিয়ে দিতেই লোকটি বলল, পরে খাবো। এ কেমন লোক রে বাবা, এক্ষুনি বলল জল খাবে, আবার সেকেন্ডেই মতো পাল্টে ফেলল। আশ্চর্য, আমি ট্রেনে উঠার সময় এই লোকটাকে তো লক্ষ্যই করিনি। পিছনে ঘুরে দেখি লোকটা মুহূর্তের মধ্যে কর্নারের সিটে বসে পড়েছে। সৃজা কিছুটা ভয়ের স্বরে আমাকে বলল, আমার কেমন যেন ভয় ভয় করছে। লোকটা চোর টোর নয় তো? আমি তাকে সান্ত্বনা দিই, কিন্তু মেয়েদের সান্ত্বনা দেওয়া আর বাঘকে গান শোনানো একই ব্যাপার। খাওয়া শেষে ঘুমাতে যাই, কিন্তু বারবার সেই লোকটার দিকে চোখ চলে যাচ্ছে। এরপর কখন যে ঘুমিয়ে গেছি কিছুই মনে নেই। ঘুম যখন ভাঙল তখন পুরো ক্যাবিনে প্রচুর ঠান্ডা, যেন মনে হচ্ছে বাইরে বরফ পড়ছে। সৃজার দিকে তাকিয়ে দেখি বেচারি ঠান্ডায় জুবুথুবু হয়ে ঘুমাচ্ছে। জানালা দিয়ে হাত বের করে আমার বোধোদয় হলো না বাইরে কোনো বরফ পড়ছে না। হঠাৎ আমার নজর কর্নারে বসে থাকা সেই লোকটার দিকে গেল। আশ্চর্য, লোকটা এখানেই বসে ছিল, গেল কোথায়? মাঝপথে তো কোনো স্টেশনও আসেনি। আমি সৃজাকে ডেকে তুলে বললাম, সেই লোকটা কোথায়? চোখ ঘষতে ঘষতে সৃজা আমার দিকে দেখতেই চিৎকার করে উঠল, তোমার পিছনে ওটাকে। আমি পিছন ঘুরতেই দেখি একজন কুচকুচে কালো রঙের লোক দাঁড়িয়ে আছে। মুখে রয়েছে অনেক কাটা দাগ, চোখ দুটি ভয়ানক লাল লঙ্কার মতো, যেন মনে হচ্ছে এই বুঝি ঠিকরে বাইরে বেরিয়ে আসবে। দেখতেই আমার সমস্ত শরীরে কাটা দিয়ে উঠল। এটা হয়তো সেই চাদর মোড়া লোকটা। লোকটা কি চায় আমাদের কাছে? এ নিশ্চয়ই ডাকাত হবে। সৃজার মুখ ভয়ে ধূসর হয়ে গেছে। ইতিমধ্যে আমার নজর লোকটার হাতের দিকে গেল। দেখলাম লোকটা কাটারি নিয়ে দাঁড়িয়ে আছে। বুঝতে আর বাকি রইল না যে লোকটার মধ্যেও ভালো নয়। আমি কিছু বলতে যাব, এমন সময় সেই ভয়ঙ্কর রূপ ধারণকারী লোকটি কর্কশ ভয়াল গলায় বলে উঠল, আমাকে রক্ত দে, আমি তৃষ্ণার্ত, আমি যেহেতু আর্মিতে কাজ করি। লোকটার এই রূপ দেখে কিছুটা আতঙ্কিত হলেও তেমন ভয় আমি পেলাম না। ওদিকে সৃজার অবস্থা ভয়কাহিল। আমি শান্ত গলায় বললাম, রক্ত পান কেন করবেন? জল খান। লোকটা আবারও ভয়াল গলায় বলে উঠল, তার জবাব তোকে দিতে যাব কেন রে? কথাটা শেষ হতে না হতেই লোকটা কাটারিটি উপরে উঠিয়ে আমার দিকে তেড়ে এল। আমি কোনো মতে পা দিয়ে তার মুখে লাথি মেরে সৃজাকে নিয়ে দৌড়ে বাথরুমে যাওয়ার পরিকল্পনা করি। ইচ্ছে ছিল চেইন টানব, কিন্তু আমি চাইছিলাম আমরা তাড়াতাড়ি যেন পরের স্টেশনে পৌঁছে যাই। আবার এই শুনশান ট্রেনে চেইন টেনে ট্রেন দাঁড় করালেও কেউ যে আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। এমন ভয়ানক পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না সৃজা। সে মুচ্ছা যায় অবস্থা। ওই অবস্থাতেই তাকে নিয়ে আমি ট্রেনের বাথরুমে গিয়ে ভিতর থেকে দরজা বন্ধ করে দিই। কিন্তু তাতেও রেহাই হলো না। লোকটা বাথরুমের দরজা ঠেলতে লাগলো।
কিছুক্ষণের জন্য সবকিছু নিস্তব্ধ। মুহূর্তের মধ্যে মনে হয়েছিল লোকটা হয়তো চলে গেছে, কিন্তু চলন্ত ট্রেন থেকে সে কিভাবে যাবে? আমি বাথরুমের দরজা খুলে কিছুটা আড়াল হয়ে দেখতেই লোকটাকে তেড়ে আসতে দেখলাম। আমি তাড়াতাড়ি দরজাটি আবার বন্ধ করে পিছিয়ে যেতেই বাইরে থেকে একটা দোড়াম করে শব্দ এল, অর্থাৎ লোকটা দরজায় ধাক্কা দিচ্ছে। এই সাধারণ দরজাটা লোকটার সামনে বেশিক্ষণ টিকতে পারবে না, তাই আমি ঠিক করি লোকটাকে দমাতে আমাকে বাথরুমের বাইরে যেতে হবে। সৃজা আমাকে বাইরে যেতে দিতে নারাজ, সে কাঁদতে শুরু করলো, কিন্তু একজন আর্মি হয়ে এইভাবে আমি বাথরুমের দরজা এঁটে থাকতে পারি না। সৃজার কথায় কর্ণপাত না করে বাথরুমের দরজা খুলে বাইরে আসতেই লোকটার বীভৎস মুখ দেখে আমার জ্ঞান হারানোর মতো অবস্থা হলো, কিন্তু নিজেকে সামনে নিলাম। লোকটা কাটারি নিয়ে আমার দিকে তেড়ে আসতেই হ্যান্ডেল বার ধরে ঝুলে গিয়ে দিলাম তার মুখে একটা লাথি। লোকটা দূরে ছিটকে গিয়ে পড়ল। এবার লোকটা আরো বেশি রেগে গেল। সে যত বেশি রাগছে তার চোখ দিয়ে রক্তের ফোঁটা ততই পড়ছে। বীভৎস লোকটার সাথে এবার কুস্তি শুরু হলো। বুঝতে পারলাম এর শরীরে অসুরের মতো শক্তি, এর সঙ্গে আমি কোনো মতেই পেরে উঠব না। কিছুক্ষণের মধ্যেই আমার মাথায় একটা বুদ্ধি এল। আমি শক্তি কম লাগিয়ে কিছুটা দরজার দিকে পিছোতে লাগলাম। পাটাতনের উপরে আমার পা পড়তেই আমি পিছলে যাবার উপক্রম হলাম। হঠাৎ ভারী কিছু একটা এসে আমার মাথায় লাগলো, আমি সেখানেই পড়ে গেলাম। তবে আমি জানি যে সৃজা নিরাপদে আছে, কারণ জ্ঞান হারানোর আগে আমি ভালোভাবেই লক্ষ্য করেছি যে আমি পিছলে যেতেই সেই লোকটা খোলা দরজা দিয়ে বাইরে পড়ে যায়। এরপর যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমাকে ঘিরে রীতিমতো মেলা জমে গেছে, আর একটা চেনা কান্নার শব্দ বারংবার কানে আসছে। উঠে বসতেই দেখি আমি স্টেশনের বেঞ্চে, আর সৃজা অবিরাম কান্না করেই যাচ্ছে। ভিড়ের মধ্য থেকে একজন বয়স্ক বলে উঠলেন, বাবু আপনারা যে কি কুলক্ষণেই রাতের বেলা সেই সেকেন্ড ক্লাসে উঠেছেন কি জানি, কোনো মানুষই রাতের বেলা সেই ক্যাবিনে যাত্রা করেনি। আমি বললাম, কেন চোর ডাকাতের ভয় বুঝি? চোর ডাকাত নয় গো বাবু, আত্মা। আত্মা, এক ভয়ঙ্কর আত্মা রাতে ওই ক্যাবিনে ঘুরে বেড়ায়, সে শুধুই মানুষের রক্ত খায়। আপনারা গতকাল যে লোকটাকে দেখেছিলেন সেটা কোনো লোক নয় গো বাবু, সেটা হলো একটা আত্মা। আজ থেকে 5 বছর আগে ওই ক্যাবিনে একজন লোক উঠেছিল, তার নাকি জলের পিপাসা পেয়েছিল, কিন্তু তার দিকে জল এগিয়ে দিতেই সে জল নয়, তৃষ্ণা মেটাবার জন্য মানুষের রক্ত চাইল। এরপরই নাকি সে একজন মানুষের দিকে তেড়ে যায়। ক্যাবিনের বাকি লোকেরা এতে রেগে যায়, আর সেই মানুষটিকে সেখানেই পিটিয়ে মেরে গেলে সেই মানুষটির অতৃপ্ত আত্মা আজও ওই ক্যাবিনের একা যাত্রীদের রক্ত পান করতে তাদের উপর চড়াও হয়। সেই বয়স্ক লোকটার কথা শুনে বুঝলাম গতকাল রাতে যে লোকটার সাথে আমার লড়াই হয়েছিল সে আসলে কোনো জীবিত মানুষ নয়, আর জীবিত অবস্থায় সেই লোকটি রেনফেল্ড সিনড্রোম নামে এক ব্যাধিতে আক্রান্ত ছিল। এই রেনফেল্ড সিনড্রোমে আক্রান্ত মানুষ রক্ত পান করতে বেশি ভালোবাসে। যদিও আমি ভূত প্রেতে তেমন একটা বিশ্বাস করি না, কিন্তু সেই রাতের ঘটনার পরে মনে কিছুটা হলেও ভূত প্রেতের ভয় ঢুকে গিয়েছিল।